একটা পড়াশোনার টাইমকে 30 মিনিটের একটা চাঙ্কে ডিভাইড করে ফেলা। 30 মিনিটের চাঙ্কের মধ্যে 25 মিনিট আমি ফুল ফোকাসড, যতটুকু পারি ম্যাক্সিমাম এনার্জি, ম্যাক্সিমাম এফোর্ট, ম্যাক্সিমাম ফোকাস দিয়ে আমি ওই জিনিসটাতে ফোকাস করব। এরপর 5 মিনিট আমি ব্রেক নিব। এই ব্রেকটাতে আমি উঠে একটু পানি খেয়ে আসলাম, একটু মুভমেন্ট করলাম, যে কোনো ধরনের টানা দিলাম। মানে মোট কথা হচ্ছে আমি চেয়ারটা ছেড়ে দিব। আমার ওয়ার্ক প্লেস, আমার কাজের জায়গার সাথে আমার বডির যে ম্যাচ বা যে ফিট, এটাকে বলা হয় আর্গোনমিক্স। আমার বডিটাকে এমন একটা পজিশনে রাখতে হবে যেখানে আমার জয়েন্টগুলো সবচেয়ে বেশি সেফ। অ্যাঙ্কেল, পায়ের গোড়ালি, হাঁটু, হিপ, এলবো, এই জায়গাগুলো হচ্ছে 90 ডিগ্রির যত কাছাকাছি থাকবে তত কমফোর্টেবল সে। একজন মানুষের যদি কোনো ধরনের পেইন ডেভেলপ করে এবং এটা 30 দিন পর্যন্ত যদি আনট্রিটেড থাকে, মানে তার ব্যথাটা কমে নাই, একই রকম বা আস্তে আস্তে বাড়ছে, এই অবস্থায় যদি থাকে এটা ক্রনিক হয়ে যাবে এবং 5 বছর পর আবার ব্যাক করবে। স্ট্রং মাইন্ডকে সাপোর্ট করার জন্য স্ট্রং বডির প্রয়োজন। হাতের ব্যাপারে তো বললাম, লিখছি, পড়ছি, কিন্তু চোখের একটা রেস্ট কিন্তু দরকার। এইটার জন্য ওই যে আমি 5 মিনিট ব্রেক নিচ্ছি না, ওই 5 মিনিট ব্রেকের মধ্যে আমি একটা ব্ল্যাকআউট ট্রাই করবো। ব্ল্যাকআউট মানে কি, শুধু এইভাবে 2 হাত নিয়ে চোখটা বন্ধ করে রাখবো। 2 নম্বর হচ্ছে হলো গিয়ে কনসিয়াসলি চোখ একটু বেশি করে মিটমিট করবো। মানে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, এটা ল্যাপটপ হোক, মনিটর হোক, মোবাইল হোক, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট যেটা থেকে আমি ডিসপ্লে দেখতে পাচ্ছি, ওইটার স্ক্রিনের টপ মোস্ট পার্ট আমার আই লেভেল বরাবর থাকতে হবে। এবং ডিস্টেন্স কতটুকু থাকবে? ডিস্টেন্স হচ্ছে এই হাত বরাবর। সোজা হয়ে দাঁড়াবেন একদম। আপনাদের জন্য অনলি কি হচ্ছে, স্ট্যান্ড অ্যাজ স্ট্রেইট অ্যাজ পসিবল, যতটুকু সোজা হয়ে দাঁড়াতে পারেন, একদম সোজা, মেরুদণ্ড টান টান সোজা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো উৎকর্ষ পরিবারে আমরা যে সবসময় শুধু পড়াশোনা নিয়ে কথা বলি এরকম কিন্তু না। আমরা কিন্তু শুরু থেকে বলে আসছি যে পড়াশোনার পাশাপাশি ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথের প্রতি নজর রাখা খুবই জরুরি। তো সেই ফলশ্রুতিতেই আমরা আজকে একটা স্পেশাল এপিসোডের আয়োজন করেছি, যেখানে আমরা হচ্ছে এই হেলথ রিলেটেড বিষয় নিয়ে কথা বলবো। তো এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন সাদমান সাকিব ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভাইয়া, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি এটা কিন্তু স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আই থিঙ্ক আজকের এই পর্বটা, এই বিশেষ পর্বটা, এটা হচ্ছে স্টুডেন্টদের জন্য দেখা তো জরুরি বটেই, গার্ডিয়ানদের জন্যও কিন্তু দেখা জরুরি। বিকজ আমরা অনেক সময় স্টুডেন্টদেরকে খালি পড়াশোনার দিকে ঠেলে দেই, কিন্তু এই যে পড়াশোনা নিয়ে তারা যতটা সময় লেগে থাকবে, বসে থাকবে, পরিশ্রম করবে, তার বডি তাকে সাপোর্ট করতে হবে, তার মাইন্ড তাকে সাপোর্ট করতে হবে, এই দিকে অনেক সময় আমরা হচ্ছে নজরটা হারিয়ে ফেলি। যার কারণে দেখা যায় স্টুডেন্টরা মোস্টলি তারা ইয়াং হলেও তখন নানান ধরনের কিন্তু ফিজিওলজিক্যাল প্রবলেমে পড়ে যায় অনেক সময়। যেমন আমি আমার নিজের কথা বলতে পারি, ছোটোবেলায় তখন সম্ভবত আমি ক্লাস 7 বা 8-এ পড়ি। তো ওই যে যেহেতু একটু পড়ুয়া টাইপের ছিলাম, বসে সারাদিন পড়তাম, চেয়ার টেবিলে এরকম বসে সারাদিন পড়াশোনা করতাম, খুব একটা হয়তো মানে ঘন ঘন উঠতাম না। ফলে একসময় হয়ে গেল কি, আমার ব্যাক পেইন শুরু হলো, লোয়ার ব্যাকে এরকম একটা পেইন শুরু হলো। এমন একটা অবস্থা হয়ে গেল যে আমি বসলে ঠিকমতো হচ্ছে উঠে দাঁড়াতে পারতাম না, কষ্ট পেতাম, আবার হচ্ছে দাঁড়ালে বসতে কষ্ট হতো, এরকম একটা অবস্থা পর্যন্ত কিন্তু আমার হয়ে গিয়েছিল। তো পরে বেশ লম্বা একটা সময় চিকিৎসা এবং থেরাপির থ্রুতে আমি আবার হচ্ছে রিকভার করি। সো তখন আমি বুঝেছিলাম যে মানে রাইট ওয়েতে বসা, জেস্চার, পোশ্চার, এই জিনিসগুলো আসলে খুবই ইম্পর্ট্যান্ট। তো এই জিনিসগুলো নিয়ে আলোচনা কিন্তু ভাইয়া খুব কম হয়, বিশেষ করে স্টুডেন্টদের জন্য। বিকজ মোস্টলি আমরা যখন খুব ইয়াং থাকি তখন অনেক কিছুকে আমরা অগ্রাহ্য করি, পাত্তা দেই না। মানে তারুণ্যের হচ্ছে জোরে আমরা অনেক কিছু করে ফেলি, পেইনগুলোকে পাত্তা দেই না, ছোটোখাটো অসুস্থতাকে পাত্তা দেই না। বাট এগুলো তো ধীরে ধীরে অ্যাকুমুলেট করতে থাকে, জমতে থাকে, একটা সময় গিয়ে কিন্তু এটার খেসারত আমাদেরকে দিতে হয়। তো এই জন্য আজকে এই বিষয়ে আমরা একটা আলোচনার দ্বার উন্মুক্ত করতে চাচ্ছি। তো আপনার কি পার্সপেক্টিভ ভাইয়া এই বিষয়ে, যে আমরা যে স্টুডেন্টদেরকে এত পড়াশোনা নিয়ে এত প্রেশারাইজ করি, এত কিছু বলি, হেলথের ব্যাপারে তো করি না? ভাইয়া যেটা দিয়ে শুরু করলো ওইখান থেকে আমি একটু মানে আবার স্টার্ট করি। বিষয়টা হচ্ছে হলো গিয়ে, আপনি তো হচ্ছে অনেক বেশি পড়ুয়া ছিলেন, সেই কারণে আপনার একটা না অনেকক্ষণ বসে পড়তে হয়। আমি অনেক ফাঁকিবাজ ছিলাম, আমি পড়াশোনা একদম করতাম না, খুবই ফাঁকিবাজ। তো আমার পরীক্ষার আগে, মানে এ লেভেলসের আগে আর কি, তখন আমি হচ্ছে মানে সারা বছর বই একদম টাচই করি নাই, ধরি নাই, সিলেবাসে কি আছে জানিও না। তো পরীক্ষার ঠিক 1.5 মাস আগে আমি হচ্ছে সিটের সাথে গ্লু দিয়ে হচ্ছে আমার একদম পুরো ফুল আটকে ফেলছি। মানে এর মধ্যে আমি শুধু হচ্ছে ওয়াশরুমে যাওয়া
আর হচ্ছে ঘুমানো, এছাড়া আমি টেবিলেই বসা। সিলেবাস তো শেষ করতে হবে, আমি পরীক্ষা দিব কিভাবে। তো মানে খাবারও হচ্ছে আমার টেবিলে আসতো, আম্মু দিয়ে যেত, আমি খেতাম, ওইখানে হাত ধুতাম, মানে কন্টিনিউয়াস, মানে আমি মক টেস্ট দিচ্ছি, ই করছি কন্টিনিউয়াস, মানে আমার সিলেবাস শেষ করতে হবে। তো এরপরে যে জিনিসটা হয়েছে ওই সেম আপনার মতন হচ্ছে আমার মানে ভয়ঙ্কর ব্যথা শুরু হয়, এবং এই ব্যথাটা এত তীব্র যেটা হচ্ছে আমি ওই সময় কেয়ার করি নাই, কিন্তু কেয়ার না করার পরে যেটা হয়েছে আমার কিন্তু যে এক্সামের জন্য আমার এত প্রিপারেশন, ওই এক্সামটাই আলটিমেটলি হ্যাম্পার হয়ে গেছে আমার। রাইট। আমি ডক্টরের কাছে যখন যাই তখন দেখা গেল যে আমার ডিস্ক ডিজেনারেশন আছে। তার মানে হচ্ছে আমার স্পাইনের যে ভার্টিব্রাল কলাম, ওর মাঝখানে যে রাবারি যে কার্টিলেজটা থাকে, ওইটা আমার শুকিয়ে গিয়ে এতখানি চিকন হয়ে গেছে যে আমি যে কোনো মুভমেন্ট করলে আমার হাড় একটা আরেকটার সাথে ঘষা খাচ্ছে। মানে যে মেরুদণ্ডের মধ্যে যে টুকরা টুকরা হাড়গুলো থাকে তার মাঝখানে নরম যে হাড়, ওইটা হচ্ছে একদম অলমোস্ট মানে এমআরআই তে দেখা যাচ্ছিল যে মানে ক্ষয় হয়ে গেছে, একদম চিকন, মানে পেপারের মতো। তো এটার কারণে আমার প্রচন্ড তীব্র ব্যথা, এত ভয়ঙ্কর ব্যথা। তো এরপরে হচ্ছে আমি এই ব্যথার কারণে আমার পরীক্ষা দিতেও আমি হচ্ছে ঠিকমতো বসতে পারতেছিলাম না, আমার কিছুক্ষণ পর পজিশন চেঞ্জ করতে হচ্ছিল। তো এটা হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, এবং আমার ধারণা বয়স যতই হোক না কেন, যদি আমি ঠিকভাবে না বসি, হ্যাঁ মানে আমি আমার ওয়ার্ক স্টেশন, এখন স্টুডেন্টদের জন্য তো ওয়ার্ক স্টেশন বলতে হচ্ছে আমার পড়ার জায়গা, পড়ার টেবিল, তো এইটার সাথে আমার বডির কতটুকু ম্যাচ হলো এটাকে বলা হয় আর্গোনমিক্স, বা আমার ওয়ার্ক প্লেস, আমার কাজের জায়গার সাথে আমার বডির যে ম্যাচ বা যে ফিট, এটাকে বলা হয় আর্গোনমিক্স। এখন এই আর্গোনমিক্সটা বোঝা খুব জরুরি, যে আমরা যখনই বসছি বেসিক কিছু পশ্চার মেনটেন করা খুব জরুরি দরকার। কারণ আল্লাহ তাআলা আমাদের যখন তৈরি করছেন তখন হচ্ছে স্পাইনে একটা ন্যাচারাল এস শেপ কার্ভ দিয়ে দিয়েছিলেন। মানে স্পাইন হচ্ছে পুরোপুরি সোজা না, একটা কার্ভেচার আছে। তো আরেকটু যদি আমি ডেপথে যাই, সেটা হলো গিয়ে আমরা কিন্তু ম্যাক্সিমাম সময় কমপ্লেইন শুনি যে লোয়ার ব্যাক পেইন। হ্যাঁ, আপার ব্যাক মিড ব্যাকে কিন্তু খুব বেশি একটা প্রবলেম শুনি না, বা হলেও ক্রনিক হয় না। আচ্ছা, অল্প কয়দিনে, এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যায়। আরেকটা কমন প্রবলেম কোথায়? নেকে। এখন আমরা যদি আমার স্পাইনটাকে আমি ভাগ করি, বড় বড় যেগুলো আছে নিচের স্যাক্রাম কক্সিক্স যদি বাদ দেই, তাহলে হচ্ছে সার্ভিক্যাল স্পাইন, সি স্পাইন, এরপর হচ্ছে থোরাসিক স্পাইন, টি স্পাইন, লাস্টে হচ্ছে লাম্বার স্পাইন। এখন সার্ভিক্যাল মানে কি, যে গলার অংশটুকু? হ্যাঁ, গলার অংশটুকু। আর থোরাসিক হচ্ছে মানে বক্ষ বা পিঠের, মানে মানে বুকের পিছনে। ওকে ওকে, আপার বা মিড ব্যাক, আর লোয়ার ব্যাক হচ্ছে লাম্বার। ওকে। এখন আমি যদি দেখি ম্যাক্সিমাম মানুষ কমপ্লেন করে হচ্ছে নেক পেইন, লোয়ার ব্যাক পেইন, মিড আপার ব্যাক পেইন, ডিসকমফোর্ট হয়, একটু ম্যাজ হয়তো করে, মাসেল স্পাজম থাকে, কিন্তু ক্রনিক কিন্তু খুব কম দেখি আমরা হতে। আচ্ছা, কেন? এর কারণ হচ্ছে আমাদের থোরাসিক স্পাইন যেটা, এইটার কিন্তু মিড ব্যাক বা আপার ব্যাকের সামনে রিব কেজ আছে। তো এই রিব কেজটার কারণে ও কিন্তু একটা সাপোর্ট পায়, যেইখানে লোয়ার বুকের খাঁচা যেটাকে বলি। হ্যাঁ। তো লোয়ার ব্যাকে কিন্তু আমাদের ওরকম কোনো সাপোর্ট নাই, লোয়ার ব্যাকে আছে পেট। এখন আমি যখন পড়াশোনা করছি তখন আমি ধরেন ম্যাক্সিমাম সময় ঝুঁকে সামনে চলে যাচ্ছি, হ্যাঁ, আমার পেটটা একটা কম্প্রোমাইজ পজিশনে চলে আসে, পেট আমার টাইট থাকে না। আমার পেট যেই পরিমাণের সাপোর্ট করা উচিত ওই পরিমাণ সাপোর্টটা প্রোভাইড করে না লাম্বার স্পাইনটাকে, মানে লোয়ার ব্যাককে। তো যেহেতু প্রোভাইড করে না, আবার অনেকে হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসে হচ্ছে হয়তো কোচিং করার কারণে বাইরে থাকতে হয়, সিঙ্গারা, সমোচা, পুরি এগুলো খাই। তো অনেকের হচ্ছে অল্প বয়সে দেখা যায় যে মেদ হয়ে গেছে, ভুঁড়ি। তো এইটার কারণে আমাদের যেই মানে পেটটা আমাদের যেই স্ট্রেংথ বা যে সাপোর্টটা দেওয়ার কথা মেরুদণ্ডকে, ওইটা সে দিতে পারছে না। না দেওয়ার ফলেই হচ্ছে আমার এই লোয়ার ব্যাকে প্রবলেমটা হয়। আর ধরেন যাদের নেক ইস্যু, খুব কমন একটা প্রবলেম যেটা হচ্ছে এখন মোবাইল স্ক্রোল করতে গিয়ে আমরা হচ্ছে সাধারণত কিন্তু মোবাইল এইভাবেই রাখি। তো মোবাইল এইভাবে ধরলে আমার কিন্তু মাথাটা নিচের দিকে চলে আসছে। আমার সাধারণত মানে এই স্পাইনাল এইভাবে বেন্ড করলে এটাকে বলা হয় ফ্লেকশন। এই যে এরকম, হ্যাঁ, ভিতরে নিয়ে আসলে মানে আমার মাথা যত ভিতরে আসবে তত হচ্ছে স্পাইনাল ফ্লেকশন, এটাকে বলা হয় এক্সটেনশন। আচ্ছা, তো আমরা সারাদিন যদি আমি চিন্তা করি, আমার 24 ঘন্টার মধ্যে আমি কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমার নেক বা এই সার্ভিক্যাল রিজনকে আমি ফ্লেকশনেই রাখছি। অপোজিট যে কাউন্টার, এই এক্সটেনশন, এই মুভমেন্ট কিন্তু আমরা কখনোই করি না। চিন্তা করে দেখেন আপনি কয়বার দিনে উপরে সিলিংয়ের দিকে তাকান? মোস্টলি আসলে তো তাকাই না ভাইয়া। শুধু মোবাইল না, স্টুডেন্টদের কথা যদি বলে থাকি,
অনেকে হচ্ছে মানে বই পড়তে গেলেও তো আমরা হচ্ছে অনেক সময় ঝুঁকে পড়ি, সো বইটা নিয়ে সারাদিন বসে থাকি, ঝুঁকে পড়ি। টেবিলের মধ্যে বই তো ম্যাক্সিমাম টাইম আমরা আসলে ফ্ল্যাট করে রাখি, বইটাকে কোনো কিছু দিয়ে প্রপ আপ করে এরকম সোজা করে তো রাখি না যে আমি সোজা হয়ে তাকাবো বা আই লেভেলে তাকাবো। ম্যাক্সিমাম টাইম বই খাতা টেবিলে ফ্ল্যাট হয়ে থাকে, সো আমাকে ঝুঁকেই তাকাতে হয়। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মোবাইলে এখন হচ্ছে জাস্ট মানে মোবাইল ইউজ করার মধ্যে অনলাইন ক্লাস করাও কিন্তু হচ্ছে স্টুডেন্টদের জন্য বড় একটা পোর্শন এখানে হচ্ছে থাকে, মানে টোটাল মোবাইল ইউসেজের মধ্যে। সো এই যে অনলাইন ক্লাস অনেক সময় দেখা যায় যে 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টাও হয়, বা সারাদিনে হয়তো কেউ কেউ 4-5 ঘন্টাও অনলাইন ক্লাস করতে পারে। প্রচুর ইউটিউব ভিডিও দেখে অনেকে শেখে, সো সেখান থেকে হচ্ছে মোবাইলের দিকে তাকাতে হয়। সো ট্যাবে বা হচ্ছে ল্যাপটপে দেখলেও না হয় স্ক্রিনটা একটু উপরে থাকে, কিন্তু মোবাইলে যে ঘন্টার পর ঘন্টা আমি ক্লাস করব তখনও কিন্তু আমাকে হচ্ছে এই জেস্চারটা চলে আসে অটোমেটিক্যালি, যে আমাকে মাথা ঝুঁকিয়ে দেখতে হয়। সো এই কারণে আমার মনে হয় মানে স্টুডেন্টরা যারা এই মুহূর্তে দেখছো অনেকেই হয়তো রিলেট করতে পারবে যে হ্যাঁ আসলেই তো আমার ঘাড়ে এই জায়গায় পেইন হয় বা নেকে এই জায়গায় পেইন হয়, কথা তো সত্যি। কিন্তু আসলে প্রতিকার কি এটার? প্রতিকার হচ্ছে আমার, যদি সিম্পল হিসাব চিন্তা করি, আর্গোনমিক্স, আমার বডিটাকে এমন একটা পজিশনে রাখতে হবে যেখানে আমার জয়েন্টগুলো সবচেয়ে বেশি সেফ। ওকে, তো এটা যদি আমি একদম সহজ করে বোঝাতে যাই, আমার অ্যাঙ্কেল, পায়ের গোড়ালি, হাঁটু, হিপ, এলবো, কনুই, এই জায়গাগুলো হচ্ছে 90 ডিগ্রির যত কাছাকাছি থাকবে তত কমফোর্টেবল সে। আচ্ছা, এখন আমি যেই চেয়ারে বসে পড়ছি ওই চেয়ারে যদি এরকম হ্যান্ডেল না থাকে, হাতের সাপোর্ট না থাকে, তাহলে হচ্ছে ঝুঁকে থাকবে, তখন আমার এই পুরো হাতের ওয়েটটা কিন্তু আমার শোল্ডারে যাবে। ওকে, এবং এটা থেকে হচ্ছে আমার শোল্ডারের মোবিলিটি ইস্যু হতে পারে, যে কারণে আমার নেক পেইন ডেভেলপ করতে পারে। লেখছি, হাতে সাপোর্ট নেই, পুরো ফুল হাতের ওয়েটটা ক্যারি করছে। আবার হচ্ছে ধরেন অনেক সময় আমরা চেয়ার যেটাতে বসি টেবিলের সাথে ম্যাচ থাকে না, ধরেন আমার বসলাম, বসার পর আমার মানে আইডিয়াল সিনারি হচ্ছে 90 ডিগ্রি, মানে আমার হাঁটু আমার ওয়েস্ট লেভেল মানে কোমর পর্যন্ত থাকবে, কিছু নিচে হতে পারে, কিন্তু কখনোই হিপের বা ওয়েস্ট লাইনের উপরে হাঁটু উঠবে না। কেন? আচ্ছা, যদি হাঁটুটা উপরের দিকে উঠে যায় তাহলে আমার লোয়ার ব্যাক এটা একটা ফ্লেকশনে চলে যায়। আবার ওই যে ফ্লেকশন আমার কিন্তু ন্যাচারালি এস শেপ যেটা ওটা রিভার্স চলে যাচ্ছে, তো এই কারণে আমার হচ্ছে স্পাইনটা কম্প্রেসড পজিশনে থাকে, লোড হয়। এবং এই লোডের কারণেই হচ্ছে যখন আমি এক পজিশনে বারবার থাকবো, এইটার কারণে হচ্ছে ওই যে স্লিপ ডিস্ক হার্নিয়েশন, মানে যেই রাবারটার কথা বলছিলাম কার্টিলেজ, ওটা হচ্ছে তার জায়গা থেকে সরে যায় এবং সরে গিয়ে তার পিছনে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ওই নার্ভে গিয়ে সে পোক করে। খোঁচা যখন দেয়, হ্যাঁ খোঁচা যখন দেয় তখন প্রচণ্ড ব্যথা। এখন এই খোঁচাটা যদি হয় আপনার লাম্বার স্পাইনে মানে লোয়ার ব্যাকে, তাহলে এই ব্যথা আপনার পা পর্যন্ত চলে আসবে, যেটাকে আমরা সায়াটিকা বলি। সেম জিনিসটা যদি আপনার সার্ভিক্যাল স্পাইনে হয়, ওই কার্টিলেজ গিয়ে যদি নার্ভে খোঁচা দেয় ওইটা আপনার হাতের দিকে চলে আসবে। তো তার মানে আপনার যদি শোল্ডার বা হাতের কোনো পেইন থাকে, বুঝতে হবে যে আপনার সার্ভিক্যাল স্পাইনে কোনো সমস্যা হয়েছে কম্প্রেশনের কারণে, আর যদি পায়ের দিকে কোনো কিছু চলে আসে বুঝতে হবে এটা লাম্বার স্পাইনের সমস্যা। খুবই খুবই ইম্পর্ট্যান্ট জিনিস কিন্তু, কারণ অনেকেরই আমাদের হচ্ছে পড়ার এরকম বিভিন্ন রকম বিভিন্ন টাইপের অভ্যাস কিংবা বদভ্যাস থাকে। যেমন অনেকে হয়তো এইভাবে বসে না পড়ে করে কি যে ধরলাম একটু খাটে বসে পড়লাম, কাত হয়ে পড়লাম, শুয়ে পড়লাম। সো ওই সময় কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে এই বডি পোস্টারগুলো মেনটেন করা হয় না, এটার কারণেও কিন্তু প্রবলেম হতে পারে। অবশ্যই। আর এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো যে হাতল ছাড়া চেয়ার, এটার কারণে যে আমার হাতের সমস্ত হচ্ছে ভার আমার শোল্ডারের উপর পড়ছে, এই কারণে যে আমি আসলে হচ্ছে টায়ার্ড হয়ে যাচ্ছি, মুভমেন্ট করতে পারছি না, শোল্ডার হচ্ছে ব্যথা হচ্ছে, সোর হয়ে যাচ্ছে। সো এগুলোও কিন্তু ইম্পর্ট্যান্ট ব্যাপার। বিশেষ করে অ্যাডমিশনের ক্যান্ডিডেট যারা স্টুডেন্টরা, তাদের প্রচুর এখন হচ্ছে বসে পড়াশোনা করতে হচ্ছে, প্র্যাকটিস করতে হচ্ছে যে কোনো কম্পিটিটিভ এক্সামে, সেটা অ্যাডমিশন হোক কিংবা হচ্ছে এসএসসি এইচএসসি পরীক্ষা হোক বা যে কোনো পরীক্ষা। তার আগে বসে যে লঙ্গার টাইম টেবিলে বসে যে প্র্যাকটিস করা, পড়া, সো এই সময় এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল না রাখার কারণে অনেকে কিন্তু অনেক লেভেলে সাফার করতে হয়। হয়তো তার চেয়ারটাতে যে সমস্যা, এখানে যে হাতল নাই, এই সমস্যার কথা অনেকের মাথায় নেই, চিন্তাই করে না। বাট এটার কারণে যে তার পারফরমেন্স দিনের পর দিন খারাপ হচ্ছে, সে ফিজিক্যাল পেইনে ভুগছে, তার কারণে পরিশ্রম করতে পারছে না, ফলে পরীক্ষায় কোনো একটা খারাপ হলে মেন্টালি সে মানে লেস কনফিডেন্ট হয়ে যাচ্ছে। এই কনসিকোয়েন্সেসগুলো কিন্তু ঠিকমতো আমাদের মাথায় সবসময় ধরা পড়ে না। সো এটা একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল। আই গেস মানে স্টুডেন্টরা যারা শুনছো তারা চাইলে হচ্ছে নোট নিতে পারো যে এখান থেকে তুমি কী কী শিখলে, চাইলে আমাদেরকে কমেন্টে জানাতেও পারো। আর এরকম যদি কারো এক্সপিরিয়েন্স থাকে, ভাইয়া যেগুলো যেগুলো বললেন
এটাও নোট করতে পারো বা হচ্ছে কমেন্টে দিতে পারো, বিকজ আমরা এই সেশনগুলো আরও বেশ কয়েকটা সামনে কন্টিনিউ করতে চাই। তোমাদের ফিডব্যাক, তোমাদের কোশ্চেন্স, তোমাদের যেসব মন্তব্য, এইগুলো বয়েল ডাউন করে সুন্দর করে ফিল্টার করে এগুলো নিয়ে কম্পাইল করে আমরা ভাইয়ার সাথে দরকার হলে আবার বসবো। সো ভাইয়া, যেই কথাটা বলছিলেন যে বসার ব্যাপারটা, যে হাঁটু কখনো হচ্ছে আমার 90 ডিগ্রির চেয়ে যাতে মানে ওই ওয়েস্ট লেভেলের চেয়ে যাতে উপরে চলে না যায়, এরকম আর কি কি জিনিস আমাদের মেনটেন করতে হবে? বসার জন্য হচ্ছে এইটুক, আর হচ্ছে আমি যখন সিটে চেয়ারে বসবো একদম পিছনে, যত পিছনে যাওয়া সম্ভব হয়। ওকে, পিছনে গেলে কি হবে, আমার ওই যে হাঁটু মানে এই পুরো ফুল থাই বোন মানে ফিমার, এই আমার হাঁটু থেকে ধরে হিপ পর্যন্ত এটা হচ্ছে ওয়েটটা সাপোর্ট পেয়ে গেল। ওকে, সিম্পল। প্লাস হচ্ছে আমি যত পিছনে যাচ্ছি তত হচ্ছে আমার লাম্বার কার্ভেও একটা সাপোর্ট পেয়ে যাবে। এখন বিষয় হচ্ছে আপনি যখন 1 ঘন্টা 2 ঘন্টা কোয়েশ্চেন সলভ করতেছেন, তো আপনি সামনে আসতেছেন, ঝুঁকতেছেন, কিছুক্ষণ আপনি প্রথমের দিকে হয়তো শুরুতে পশ্চাৎ ঠিক রেখে আপনি লিখলেন। তো এটার জন্য কি করা যায়, ফার্স্টে হচ্ছে সবার প্রথমে চেয়ারে বসবো, বসে হচ্ছে টেবিলটার কাছে নিয়ে একদম চেয়ারটাকে টান দিয়ে টেবিলের কাছে নিয়ে অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল। কারণ আমার যদি টেবিল এবং চেয়ারের মধ্যে গ্যাপ থাকে তাহলে আমার রিচ করতেই হবে। এক্স্যাক্টলি। আমার খাতা কলমের জন্য যাতে আমার রিচ না করতে হয়, রিচ করলে আমি বেন্ড করে ফেলতেছি, এটা আমি অ্যাভয়েড করতে পারবো না, মনেও থাকে না অনেক হ্যাঁ সময়। মনেই থাকে না। আর সবচাইতে এফেক্টিভ যেটা, এটা হচ্ছে ওই পোমোডোরো টেকনিক, এটা আমি খুব বলি, ফোকাস করার জন্য খুব ইম্পর্টেন্ট, যে একটা পড়াশোনার টাইমকে 30 মিনিটের একটা চাঙ্কে ডিভাইড করে ফেলা। 30 মিনিটের চাঙ্কের মধ্যে 25 মিনিট আমি ফুল ফোকাসড, যতটুকু পারি ম্যাক্সিমাম এনার্জি, ম্যাক্সিমাম এফোর্ট, ম্যাক্সিমাম ফোকাস দিয়ে আমি ওই জিনিসটাতে ফোকাস করব। এরপর 5 মিনিট আমি ব্রেক নিব। 5 মিনিটের ব্রেকে খুব বেশি কিছু করতে হবে, আমি সিট থেকে উঠবো, উঠে একটু হালকা পাতলা টান দিলাম এইভাবে করে আঙুলগুলোকে, যেহেতু অনেকক্ষণ লিখছি, লিখার কারণে আমার হচ্ছে মাসেলগুলো সোর হয়ে যায়, তো আমার এইভাবে করে একটু পুরো ফুল আঙুলগুলোকে স্প্রেড করে দিলাম, আবার কাছে আনলাম, এতে আমার ব্লাড ফ্লো ইনক্রিজ হবে, বেটার ফিল করব। এইভাবে করে সার্কেল করতে পারি, করলে আমার জন্য বেটার হবে। ব্যাস, দ্যাটস ইট। 25 মিনিট পর পর 5 মিনিটের ব্রেক। এই ব্রেকটাতে আমি উঠে একটু পানি খেয়ে আসলাম, একটু মুভমেন্ট করলাম, যে কোনো ধরনের টানা দিলাম, মানে মোট কথা হচ্ছে আমি চেয়ারটা ছেড়ে দিব। চেয়ার ছাড়তে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা, যে 25 মিনিট আমি হচ্ছে টানা পড়বো। ওই 25 মিনিটে হয়তো আমার পোস্টার ওইভাবে আসলে মেনটেন হবে না, আস্তে আস্তে হয়তো আমি আবার স্যাক ডাউন করা শুরু করব। বাট 25 মিনিট পরে আমাকে হচ্ছে 5 মিনিটের মধ্যে উঠে দাঁড়াতে হবে, চেয়ারটা ছাড়তে হবে, এটা হচ্ছে মেইন কথা। এবার আমি হচ্ছে একটু হালকা এক্সারসাইজ করতে পারি, পানি টানি খেয়ে আসতে পারি। ওকে, আন্ডারস্টুড। এটা খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, ইউনিভার্সিটি অফ মিনেসোটা একটা রিসার্চে পাওয়া গেছে যে একজন মানুষের যদি কোনো ধরনের পেইন ডেভেলপ করে এবং এটা 30 দিন পর্যন্ত যদি আনট্রিটেড থাকে, মানে তার ব্যথাটা কমে নাই, একই রকম বা আস্তে আস্তে বাড়ছে, এই অবস্থায় যদি থাকে, এটা ক্রনিক হয়ে যাবে এবং 5 বছর পর আবার ব্যাক করবে। এখন আমার এইচএসসি এসএসসির জন্য আমার একটানা বসে থাকতে হচ্ছে, এই টাইমটা আমার লাইফের সবচাইতে ইম্পর্টেন্ট আমার ক্যারিয়ারের জন্য। তো এই সময়টাতে আমি যদি এইভাবে শরীর এমন কোনো ড্যামেজ করে ফেলি যেটা আমার লাইফে এরপরে গিয়ে 10 বছর 5 বছর পরে ভুগতে হয়, তাহলে তো আসলে গোড়াতেই গলত হয়ে যাচ্ছে। ডেফিনেটলি ওই জিনিসটা আমার খেয়াল রাখতে হবে, মানে কোনো মতেই আধা ঘন্টার বেশি বসে থাকা যাবে না। চেয়ার থেকে যখন আমি উঠবো তখন আবার বসবো, বসলে আমার বডিটা একটা রিস্টার্ট করবে, আচ্ছা, মাইন্ডও ফ্রেশ reset হবে, হয়ে গেল। হ্যাঁ একদম নতুন একটা বুস্ট পাবো, আমি আবার নতুন করে ফোকাস করতে পারবো, অন্য কিছু করলাম, 5 মিনিটের ব্রেক, তারপর আবার নতুন করে শুরু। পোমোডোরো টেকনিকের কথা ক্লাসে আমিও বলি, কিন্তু এটা হচ্ছে মানে মেন্টাল পার্সপেক্টিভ থেকে, যে 25 মিনিট কনসেন্ট্রেশন দিয়ে পড়া, তারপরে 5 মিনিট একটু লাইট ব্রেক নেয়া। বাট এটা যে হচ্ছে এই ক্ষেত্রেও খুব ইফেক্টিভলি কাজে লাগতে পারে, এটা আজকে আমিও নতুন জানলাম, যে আমাকে উঠে দাঁড়াতে হবে আসলে, এবং একটু মুভমেন্টের মধ্যে থাকতে হবে। তো ভাইয়া, এই যে মুভমেন্টের গুরুত্বটা কি, যদি আমি হচ্ছে বলি যে একটা স্টুডেন্টের লাইফে বা তার এই পড়াশোনার এই টাইমগুলোতে যখন তাকে হচ্ছে অনেক বেশি পড়াশোনা করতে হবে বা লঙ্গার টাইম তাকে একটা পড়াশোনার হ্যাবিট মেনটেন করতে হবে, এখন ব্যাপার হচ্ছে আপনার স্ট্রং মাইন্ডকে সাপোর্ট করার জন্য স্ট্রং বডির প্রয়োজন। একটানা অনেকক্ষণ ফোকাস করতে চান, পড়াশোনা করতে চান বা যাই করতে চান, আপনার কিন্তু বডিটা ওইটা স্ট্রেসটা নিতে পারার মতন তাকে সক্ষম হতে হবে। তো এখন অ্যাবিলিটি থাকতে হবে। ওইটুক না হলে কিন্তু আমি ধরেন একটানা যদি অনেকক্ষণ পড়ি, 7 দিন 8 দিন 10 দিন করার পর আমার শরীরে অসুস্থতা দেখা যাবে। তো আমি এই জিনিসটা একটু বলতে চাচ্ছি যে পড়ছি ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমার পড়া তো ইম্পর্টেন্ট, এখন আমার সামনে পরীক্ষা, এখন আমার ফোকাস করতে হবে, আর আমি 24 ঘন্টার মধ্যে কতক্ষণ পড়ছি, বাকি সময়টা আমি কি করছি, আমার রেস্ট যখন হচ্ছে ওই রেস্টের সময়টা কি আমি মোবাইল স্ক্রোল করছি, গেম খেলছি, নাকি এফেক্টিভলি কিছু ইউজ করছি। মানে এখন আমি
যতক্ষণ পড়লাম ততক্ষণ হচ্ছে আমি আমার স্পাইনের উপর লোড দিলাম, যখন ব্রেক নিচ্ছি মোবাইল দিয়ে ব্রেক নিচ্ছি ওইটাতে আবার লোড পড়ছে, আমার স্পাইনে কিন্তু কোনো রিল্যাক্স নাই। তো এটা হচ্ছে আমি আমার স্কুল লাইফে যেটা করতাম সেটা হচ্ছে আমি রাত জেগে পড়তাম, তো একটানা অনেকক্ষণ পড়ার পর আমার হচ্ছে ঘুম ঘুম চলে আসতো। আমি কি করতাম, উঠে দাঁড়াতাম, 5টা পুশ আপ দিতাম, একটু নাড়াচাড়া করতাম, আবার বসতাম, 5টা পুশ আপ করলাম, এরপরে আবার ব্রেক নিব, ওই ব্রেকের সময় হচ্ছে 5টা স্কোয়াট করলাম, 5টা লাঞ্চ করলাম, উপরে সানসেট ছিল সানসেট ধরে 2টা পুল আপ দিলাম, এনিথিং মানে যে কোনো ধরনের মুভমেন্ট, জাস্ট বেসিক নড়াচড়া করলেও আমার বডিতে ব্লাড ফ্লো ইমপ্রুভ হবে এবং ব্লাড সার্কুলেশন যখন বাড়বে তখন আমার ফোকাস করা ইজিয়ার হবে। এই কারণে হচ্ছে হলো গিয়ে ফিজিক্যাল ফিটনেস একটু ইম্পর্টেন্ট, মানে এই বয়সে টুকটাক কিছু ফিজিক্যাল ফিটনেস হালকা পাতলা যেগুলো আমি বললাম, এই বেসিক পুশ আপ, পুল আপ, স্কোয়াট, লাঞ্জ, এই মুভমেন্টগুলো যদি আমরা রেগুলারলি একটু করি তাহলে হচ্ছে আমাদের অনেক বেশি হেল্পফুল হবে। এটা শুধু আমার মানে ফিজিক্যাল হেলথের জন্য না, আমার মেন্টাল হেলথের জন্য অনেক ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে এখন যদি ধরা যাক কারো সামনে পরীক্ষা, সে কনসেন্ট্রেশন দিয়ে পড়বে, ঠিক আছে, পরীক্ষার আগে দিয়ে স্টুডেন্টদের কাছ থেকে হচ্ছে যে জিনিসগুলো সবচেয়ে বেশি শুনতে হয় যে ভাইয়া দিনে কয় ঘন্টা করে পড়বো, বাট এই প্রশ্ন কেউ করে না যে ভাইয়া দিনে কতক্ষণ এক্সারসাইজ করব বা কিভাবে ফিজিক্যাল ফিটনেস মেনটেন করব। কারণ আমি যদি এখন বলিও যে আচ্ছা না তোমার অবস্থা খুব খারাপ, তোমার পড়াশোনা কিছুই হয় নাই, তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, তোমাকে দিনে হচ্ছে 8 ঘন্টা টানা পড়তে হবে, তো এখন তোমার 8 ঘন্টার পড়ার অ্যাবিলিটিই নাই, তোমার বডি তোমাকে সাপোর্ট করে না, তুমি কিভাবে ওই পরিশ্রমটা করবা? সো এই যে কম্পিটিটিভ এক্সামের আগে বা যে কোনো এক্সামের আগে যখন তোমাকে হচ্ছে অনেক বেশি কনসেন্ট্রেশন দিয়ে অনেক বেশি পরিশ্রম করতে হবে, পড়তে হবে, এই পড়ার মাঝখানে মাঝখানে এক্সারসাইজটা খুব লাইট এক্সারসাইজ হলেও, ভাইয়া যেগুলোর কথা বললেন, একটু লাইট মুভমেন্ট, স্কোয়াট দেওয়া, উঠবস করা, একটু হচ্ছে পুশ আপ দেওয়া, এই জিনিসগুলো করলে তখন সে তোমার ব্লাড সার্কুলেশন বাড়তেছে, মেটাবলিজম ভালো থাকতেছে, অ্যান্ড এই জিনিসগুলোর কারণে কিন্তু তুমি আরও বেশি পরিশ্রম করতে পারবা, তোমার বডি অ্যান্ড মাইন্ড ফ্রেশ হবে, তখন তুমি বরং পড়াশোনায় মানে আগের চেয়ে বাড়তি মনোযোগ দিতে পারবা। কিংবা এমনিতে 8 ঘন্টা শুধু শুধু যদি তুমি একটানা বসে পড়ো, তখন আসলে এটার ইফেক্টিভিটি যত কমে যাবে শেষের দিকে, শুরুতে অনেক কনসেন্ট্রেশন, আস্তে আস্তে কমতে থাকে কমতে থাকে কমতে থাকে, শেষের দিকে গিয়ে কিছুই থাকে না, দেখা যায় লাস্টের 1 ঘন্টায় আমি 2 পাতাও আসলে উল্টাইতে পারবো না হয়তো। বাট একটু মাঝখানে মাঝখানে এক্সারসাইজগুলোকে ঢুকিয়ে দিলে, একটু পানি খেলে, নড়াচড়া করলে, ব্রিদিং করলে, তখন তুমি কিন্তু আরও বেটার পরিশ্রম করতে পারবে এবং টাইমটা আসলে কাজে লাগবে, ওয়েস্ট হবে না। সো এই ব্যাপারটা অনেক সময় কিন্তু আমাদের ভাইয়া মাথা থেকে চলে যায়, থাকে না মাথায়। আচ্ছা, আমি আর একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে হাতের ব্যাপারে তো বললাম, লিখছি পড়ছি, কিন্তু চোখের একটা রেস্ট কিন্তু দরকার। তো এইটার জন্য ওই যে আমি 5 মিনিট ব্রেক নিচ্ছি না, ওই 5 মিনিট ব্রেকের মধ্যে আমি একটা ব্ল্যাকআউট ট্রাই করবো। ব্ল্যাকআউট মানে কি, শুধু এইভাবে 2 হাত নিয়ে চোখটা বন্ধ করে রাখবো এরকম জোর করে। হ্যাঁ, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে হলো গিয়ে কনসিয়াসলি চোখ একটু বেশি করে মিটমিট করবো, ব্লিঙ্ক করবে এরকম। হ্যাঁ। ওকে। এতে করে কি হবে, আমি যখন অনেক কনসেন্ট্রেট করি কোনো জায়গায়, আমরা কিন্তু মোস্ট অফ দ্য টাইম ব্লিঙ্ক করতে ভুলে যাই। তো ঠিকমতো যদি ব্লিঙ্ক না করা হয়, এই চোখ যে বন্ধ করা, এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে দেয়া ক্লিনিং সিস্টেম, ওয়াইপার পরিষ্কার করবে এবং যাতে চোখ শুকিয়ে না যায় সেই জন্য হচ্ছে কন্টিনিউয়াস ব্লিঙ্ক করা উচিত। তো পড়ার সময় হয়তো মনে থাকে না, আমি যে ব্রেকটা নিচ্ছি এই ব্রেকের মধ্যে আমি হচ্ছে চোখটা বন্ধ করব, রিল্যাক্স হলো, ব্ল্যাক আউট, এরপর হচ্ছে কনসিয়াসলি কিছু জাস্ট এইভাবে চোখ মিট করা, দ্যাটস ইট। আর আরেকটা হচ্ছে যেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়, আপনার কথা থেকে আমার এটা মনে হলো, সেটা হচ্ছে আমার যে পড়াশোনা বা আমার যে হার্ডওয়ার্ক, এটার কিন্তু জার্নি শুরু শেষ হয়ে যায় না। তো দেখবেন যারা হচ্ছে 100 মিটার রেস করে বা 200 মিটার রেস করে, তারা যেই স্পিডে দৌড়ায়, ম্যারাথন যারা দৌড়ায় কিন্তু সেম স্পিডে দৌড়ায় না। তো আমাদের যে স্টাডি, এটা কিন্তু ম্যারাথন, স্প্রিন্ট না। হ্যাঁ, স্প্রিন্ট কিছু কিছু ফেজে আছে, যে আমার এক্সাম সামনে, এখন স্প্রিন্ট দিতে হবে, আবার হচ্ছে যখন আমার ভর্তি পরীক্ষা তখন আমার স্প্রিন্ট দিতে হবে, বাট এরকম কিন্তু লাইফ লং। এখন আমি যদি ম্যারাথন দৌড়াতে চাই, আমি লাইফ লং একটা ভালো রেজাল্ট পেতে চাই, তাহলে কিন্তু আমাকে ওই ম্যারাথনের জন্য প্রিপারেশন নিতে হবে। এখন যদি আমি আমার এখন কারেন্ট যে এক্সামটা আছে, এটাতে যদি আমি অনেক জোরে দৌড় দেই, খুব বেশি ফোকাস করে দৌড় দিই, তাহলে আমি হাঁপিয়ে যাব। এরপরে আমার যে কম্পিটিটিভ এক্সাম আছে, তারপরে ধরেন আল্লাহ যদি কবুল করে ইনশাল্লাহ মেডিকেলে বুয়েটে চান্স পেলে, তখন তো আরও কষ্ট। তো আমার কিন্তু প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, এখন আমি ফোকাস করছি ঠিক আছে, কিন্তু এইরকমভাবে এক্সটেন্সিভ প্রেশার দিব না যাতে করে হচ্ছে আমি মানে পরের লাইফগুলোতে আর কখনোই ফোকাস না করতে পারি।
এটাও খুব জরুরি আর কি। তো অ্যাড করার মনে হলো তাই মানে স্লো অ্যান্ড স্টেডিলি হচ্ছে আমাদেরকে বিল্ড আপ করতে হবে। আচ্ছা ভাইয়া, এখানে হচ্ছে ধরা যাক আমি ধরলাম স্টুডেন্ট। সো অনেক সময় দেখা যাবে যে পড়ার প্রেশারে হোক বা পড়াশোনায় বেশি মনোযোগ দেওয়ার কারণে হোক অনেক কিছু আমার মাথায় থাকবে না। বাবা মাদের জন্য আমরা কি বলতে পারি বা প্যারেন্টসদের জন্য আমরা কি বলতে পারি যে তারা কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবে? খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আমি যদি একটু বলি, মুসলমান হিসাবে লাইফের সবচেয়ে বড় ডিসিপ্লিনারি প্র্যাকটিস কিন্তু 5 ওয়াক্ত নামাজ। তো অনেক সময় হচ্ছে পড়তে 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 আমার কিন্তু খেয়াল থাকে না নামাজের টাইম কখন যাচ্ছে, কি হচ্ছে। বাপ মারা হচ্ছে, আমার আব্বু যখন মসজিদে যেত আমি পড়াশোনা করতাম, আব্বু দরজার মধ্যে একটা নক দিত, এই নামাজ আয়, ব্রেক। তো আমার 5 ওয়াক্ত নামাজ সবগুলো তো একসাথে না, মোস্ট অফ দ্য টাইম যে আসর মাগরিব এসে একসাথে হয়ে যায়। তো এই টাইমগুলোতে আমি যদি নামাজের জন্য যাই, বাপ মা একটু নক করলো, আব্বু আম্মু বাসায় সে নক করলো নামাজের জন্য উঠো, বা প্রতি আধা ঘন্টা পর না হলো অ্যাটলিস্ট 1 ঘন্টা পর একটু চেক করা, গিয়ে কি অবস্থা, জাস্ট কেমন চলছে পড়াশোনা দেখা, এবং একটু রিমাইন্ড করা, এই উঠছিস একটু দাঁড়া, বা আমি 1 ঘন্টা পর গিয়ে তাকে নিজেই দাঁড় করালাম। এইটুক যে কি পরিমাণ হেল্প করবে লং রান, এটা বলার বাইরে। এইটুকু অনেক হেল্পফুল, মানে খুব সিম্পল অ্যাডভাইস, কিন্তু এটার এফেক্ট অনেক লং টার্ম। আর এই এক্সারসাইজের সাথে ভাইয়া স্লিপের যে রিলেশনটা, যেমন অনেকে জিজ্ঞেস করে যে ভাইয়া আমি হচ্ছে কতক্ষণ ঘুমাবো বা মিনিমাম কতক্ষণ ঘুমিয়ে হচ্ছে লম্বা টাইম আসলে ইফোর্ট দেওয়া যায়, এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদেরকে প্রতিনিয়তই সম্মুখীন হতে হয়। তো ঘুমের ব্যাপারে ভাইয়া কি বলবেন? আচ্ছা, ঘুমের ব্যাপারটা হচ্ছে হলো গিয়ে, বাস্তব কথা হচ্ছে আমি যদি এখন বলি 8 ঘন্টা ঘুমানো দরকার, ঘুমানো সম্ভব না। আমার পরীক্ষার সামনে অনেক ক্ষেত্রে আসলেই তাই পসিবল না। তাহলে কি করা যায়? সার্কেডিয়ান রিদম মানে নামে একটা কথা আছে, যেটা হচ্ছে আমার সাইকেল, স্লিপের সাইকেল। সাধারণত ম্যাক্সিমাম মানুষের 1.5 ঘন্টা একটা সাইকেল হয়। সো 1.5 ঘন্টা 90 মিনিট শুরু হয়ে শেষ হয়, তারপর আবার নতুন একটা সাইকেল শুরু হয়। তো আমি যদি এই 1.5 ঘন্টার মাল্টিপলে ঘুম থেকে উঠি, তাহলে দেখবেন আপনার ফ্রেশ লাগছে। তার মানে আপনি যদি শর্ট ন্যাপ নেন, 1.5 ঘন্টার ন্যাপ, 1 ঘন্টা না, 1 ঘন্টা না, এক্স্যাক্ট 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা পরে যদি আপনি উঠেন, দেখবেন আপনি এই 1.5 ঘন্টাও মোটামুটি আপনি ভালো একটা মানে এনার্জি পাচ্ছেন, কাজে ফোকাস করতে পারছেন। যদি ধরেন আপনার, আমি খুব সিম্পল করে বলি, আপনার ধরেন সকালে উঠার টার্গেট হচ্ছে 5টায়, 5টায় আপনি উঠবেন, তাহলে হচ্ছে 5টা থেকে আমি চেষ্টা করব 3 ঘন্টা পিছনে যেতে। তো 5টা থেকে 3 ঘন্টা হলে দুইটা, তো 2টা সময় যদি আমি ঘুমিয়ে পড়ি, তাহলে হচ্ছে আমি 3 ঘন্টা 2টা সাইকেল ফিল আপ করতে পারবো। যদি তারও আগে ঘুমাতে পারি, তাহলে হচ্ছে 1:30টায়ও না, 1টায়ও না, নেক্সট সাইকেল কটায়? 12:30টায়। 12:30টায়। তো তার মানে আমি যদি 12:30টার স্লট মিস করি, আমি আর 1টায় ঘুমাবো না, 1টায় ঘুমাবো না, আবার ওয়েট করবো 1.5 ঘন্টা পর। আচ্ছা, তো এই যে 1.5 ঘন্টার সাইকেলটা, যে এটা কি সবার জন্য এক্স্যাক্টলি 1.5 ঘন্টা নাকি কিছু কম বেশি হতে পারে? এটা হচ্ছে একটা জেনারেল অ্যাডভাইস, মোস্টলি মানুষের এটাই হয়, বাট ট্রাই করে দেখতে হবে আর কি, ফাইন্ড আউট করতে হবে নিজের লাইফে একটু শর্ট ন্যাপ নিয়ে দেখতে হবে যে আমি কোন টাইমে ঘুম থেকে উঠলে, ধরেন হয়তো আমার 5 ঘন্টা ঘুম হয়েছে, কিন্তু আমি এখনো খুব বিরক্ত, গ্রগি লাগছে, এনার্জি পাচ্ছি না। অন্যদিকে আমার আবার 4.5 ঘন্টা ঘুম হলে আমার খুব মানে ফ্রেশ লাগছে। এটা নিজের বডি ট্রাই করে দেখতে হবে যে আমার আসলে সাইকেলটা কতক্ষণের। কাছাকাছি হয় সাধারণত, কিন্তু মানে নিজেরটা একটু 1-2 দিন ট্রাই করলে বুঝতে পারবে। তো এই একবার ফিগার আউট করে ফেললে তখন ওইটার মাল্টিপলে হচ্ছে ঘুমানো। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস, এবং এটা যদি ঠিকমতো কাজে লাগানো যায়, এটা কিন্তু তোমাদের জন্য বেশ পাওয়ারফুল হতে পারে। যে নিজের এই সাইকেলের লেংথটা কতটুকু, এটা যদি কেউ ফাইন্ড আউট করতে পারে, তার মাল্টিপল, যেমন 1.5 ঘন্টা হলে হচ্ছে 1.5 ঘন্টা, 3 ঘন্টা, 4.5 ঘন্টা, 6 ঘন্টা। সো এইরকম স্লটে যদি কেউ হচ্ছে ঘুমাতে পারে, তাহলে হচ্ছে মানে ফিজিক্যালি এন্ড মেন্টালি সে ফ্রেশ ফিল করবে। ভাইয়া, এই যে এটার সাথে রুটিন মেনটেন করার বা হচ্ছে নিজেকে একটা রুটিনের মধ্যে নিয়ে আসার কোনো ব্যাপার আছে কিনা? কারণ রুটিন নিয়েও অনেকে আমাদের কাছ থেকে জানতে চায় যে তাহলে সামনে যেহেতু পরীক্ষা, তাহলে আমাদের রুটিনটা কেমন হতে পারে, বা আমরা হচ্ছে এরকম রুটিন করে আগাতে পারবো কিনা, এটা কি খুব নেসেসারি কিনা, বা হলে আসলে কেন? এইটা আসলে ডিপেন্ড করে পার্সোনালিটির উপর। ওকে, কারো হচ্ছে রুটিনে খুব বেশি কাজ দেয়, কেউ একদম ফিক্সড এতটা থেকে এতটা পর্যন্ত এই সাবজেক্ট, পরেরটা থেকে এই সাবজেক্ট, এই টাইমে আমি সিলেবাস কমপ্লিট করব, এই টাইমে আমি এক্সাম দিব। অনেকের জন্য কাজ করে, অনেকের জন্য করে না। কেউ আছে শর্ট ফোকাস করে, আবার হচ্ছে কেউ লং টার্ম এক টানা হচ্ছে ফোকাস করে কাজ শেষ না করে উঠে গেলে তার বিরক্ত লাগে। আচ্ছা, তো এটা হচ্ছে আমার বুঝতে হবে আমার জন্য কোনটা এফেক্টিভ, আমি যেইভাবে পড়াশোনা করলে আমার জন্য ম্যাক্সিমাম আমি রেজাল্ট বের করতে পারবো, ওইটা আমার দরকার।
একজন আমাকে বললো আমি ওইটাই ফলো করবো এরকম না। হয়তো কেউ একটানা পড়ে সে বেশি আউটপুট বের করতে পারছে, আমার জন্য হয়তো একটানা পড়ে থাকলে আমি লাস্টের দিকে গিয়ে দেখি ড্রেন্ড আউট হয়ে গেছি। তো আমার ওই সময় হচ্ছে ব্রেক করে করে ট্রাই করে দেখতে হবে যে আমি এই পোমোডোরো করে আমি ফোকাস করতে পারি কিনা। তো এইটা ইম্পর্টেন্ট। আর রুটিনটা হচ্ছে বেসিকলি এটা লাইফের ডিসিপ্লিন, আপনার সারা জীবনের একটা অ্যাসেট। আপনি যত বিল্ড করতে পারবেন আর্লি স্টেজে তত আপনার লাইফের একটা কিক স্টার্ট পাবে। যেই ছেলেটা বা মেয়েটা শুরু থেকে একটা রুটিন মেনটেন করতে জানে, ঠিক টাইম মতো ঘুমানো, ঠিক টাইম মতো ঘুম থেকে উঠা, একই সময় পড়তে বসা, একই সময় খাওয়া, একই সময় ঘুম, এই জিনিসগুলো যখন মেনটেন করে তখন কিন্তু তার এটা লাইফ লং একটা অ্যাসেট হয়ে যায়, সে এটা সারা জীবন কন্টিনিউ করতে পারে। এবং এই জিনিসটা কপি পেস্ট করে লাইফের অন্যান্য জায়গায় সে অ্যাপ্লাই করতে পারে, এবং একই জিনিস কপি পেস্ট প্রতি জায়গায় কিন্তু সাকসেস রেজাল্ট সেম। তো ডিসিপ্লিন এমন একটা জিনিস যেটা সবসময় মানুষের লাইফে কাজে আসবে। আমরা ট্রাই করে দেখতে পারি, যদি একেবারেই আমি না পারি তাহলে হচ্ছে আমার জন্য যেটা বেস্ট সুইটেবল ওইটা করা। আমার হচ্ছে রেজাল্ট দরকার, কিন্তু চেষ্টা করতে হবে বুঝে কাজ করা। আমার শরীর যেটা আমার জন্য সাপোর্ট করবে সেটাতে আমি যাব। আমার শরীর দিচ্ছে না, আমার টায়ার্ড লাগছে, আমি একটানা পড়তে পারছি না, আমার ঠিক এতটা থেকে এতটা পর্যন্ত ধরেন সাপোজ আমার ম্যাথ করার টাইম লাগছে আমি রাতে, এখন রাতে আমার কেন যেন ম্যাথে আমার মানে অঙ্ক করতে আমার ভালো লাগে না, আমার ফোকাস আসে না, এই টাইমে আমি অন্য সাবজেক্ট পড়লে কিন্তু ভালো করতাম। তো ওইটা আমি চেঞ্জ করবো, একটু ফ্লেক্সিবল রুটিন রাখা ভালো। আপনি ট্রাই আউট করেন, করে দেখেন আপনার জন্য কোনটা। তার মানে এগুলো একটু নোটিস করতে হবে যে কার জন্য কোনটা ভালো কাজ করে। আর ভাইয়া অনেকে তো হচ্ছে লম্বা টাইম স্ক্রিনের দিকে তাকিয়ে পড়াশোনা করে, পিসি বা ল্যাপটপ ইউজ করে। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ল্যাপটপ ইউজার যারা, তাদের হচ্ছে এই যে এরকম করে সামনের দিকে ঝুঁকে এই যে পোকিং চিন সিনড্রোম হয়ে যায় বা এরকম করে থাকে। তো এমনিতে পিসির স্ক্রিন না হয় আর একটু উপরে থাকে, বাট ল্যাপটপ তো নিচে থাকে মোস্ট অফ দ্য কেসেস। সো এখানে আসলে উপায় কি, বা আসলে হচ্ছে আর্গোনমিক্স মেনটেন করার জন্য এক্ষেত্রে কি করা যেতে পারে, ল্যাপটপ বা মোবাইল এগুলো যদি আমরা হচ্ছে গুড পোস্টার মেনটেন করে ইউজ করতে চাই? এক নম্বর কথা হচ্ছে, সবচেয়ে বড় অ্যাডভাইস হচ্ছে উঠে যা। 30 মিনিট পর পর বা 25 মিনিট পর পর উঠে যাবো, এটা হচ্ছে নাম্বার 1 অ্যাডভাইস। সেকেন্ড অ্যাডভাইস হচ্ছে আমার ল্যাপটপের স্ক্রিন মানে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, এটা ল্যাপটপ হোক, মনিটর হোক, মোবাইল হোক, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট যেটা থেকে আমি ডিসপ্লে দেখতে পাচ্ছি, ওইটার স্ক্রিনের টপ মোস্ট পার্ট আমার আই লেভেল বরাবর থাকতে হবে। আচ্ছা, একদম চোখের বরাবর? একদম চোখ বরাবর। এবং ডিস্টেন্স কতটুকু থাকবে? ডিস্টেন্স হচ্ছে এই হাত বরাবর, আমার নিজের হাতের মাপে। আচ্ছা, এইটুক ডিস্টেন্স। এতে করে রেও অনেক বেশি এফেক্ট করবে না আমার চোখে, এবং আমাকে মানে খুব বেশি যে এইভাবে করে ঝুঁকে দেখতে হবে এরকমও না। সো আর্ম লেন্থ এবং এই চোখ বরাবর আই লেভেলে। হ্যাঁ, এখন ল্যাপটপ যদি আমি ইউজ করি, তো ল্যাপটপ ইউজ করলে আমার অবভিয়াসলি ল্যাপটপটা নিচে, কারণ কিবোর্ডে টাইপ করতে হয়। তো আমি কিছু বই নিতে পারি, বইয়ের উপরে ল্যাপটপটা রাখলাম, তাহলে হচ্ছে আই লেভেলটা মেনটেন হলো। রাইট। এখন ল্যাপটপে যদি আমি টাইপ করতে যাই তাহলে তো হাত আবার এরকম হয়ে যাবে। কি করা? এক্সটার্নাল ল্যাপটপ অথবা এক্সটার্নাল কিবোর্ড অথবা মাউস ইউজ করব। সো ল্যাপটপের মনিটর যেহেতু আলাদা করা যাচ্ছে না, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট আলাদা করা যাচ্ছে না, ল্যাপটপ সহ সে উপরে থাকবে, কিবোর্ড আর হচ্ছে মাউস আলাদা করে আমি আমার হাতের কাছে রাখবো। এটা আরেকটা জিনিস, আমার টুল, আমার বই হোক, খাতা হোক, কলম হোক, ক্যালকুলেটর হোক, রিচ করতে যেন না হয়। বারবার যদি আমি রিচ করি তাহলে হচ্ছে আমার এই জিনিসগুলো আর্গোনমিক্যালি সুইটেবল না। আমার যা কিছু দরকার আমি সাথে নিয়ে বসবো, যাতে খুব বেশি দূরে রিচ না করতে হয়, হাতের কাছে যেন সব কিছু থাকে। আমার ক্যালকুলেটর হোক, মোবাইল, তারপরে হচ্ছে আমার কিবোর্ড, মাউস, কলম, পেন্সিল, রাবার, শার্পনার যা হোক হাতের কাছে যেন থাকে, প্রতিবার যেন এভাবে খুঁজতে না হয়, রিচ না করতে হয়। এটা খুব ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলো মোটামুটি মেনটেন করলে আশা করি অনেকখানি প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে তো ভাইয়া অনেকের হচ্ছে আরও প্রবলেম হতে পারে, যেটা হয়তো সে এইভাবে শুধু নিজে নিজে সলভ করতে পারবে না। সো তখন হয়তো তার মেডিকেল অ্যাটেনশন দরকার হতে পারে। তো এরকম কোনো মানে এই কেসগুলো কিভাবে আইডেন্টিফাই করা যায় যে আমার আসলে এখনই ডাক্তারের কাছে যাওয়া উচিত? এইটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস। সাধারণত মাসেল স্পাজম যদি হয় বা একটু ডিসকমফোর্টের কারণে আমাদের সাধারণত যে মাসেল ফাইবারগুলো থাকে এটা কিন্তু এভাবে একটার উপরে ওভারল্যাপ করে এরকম গিট বেঁধে যায়, নট। তো ওই নটগুলোর কারণে অনেক সময় হচ্ছে মানে ম্যাচ করা বা একটু ডিসকমফোর্ট ফিল করা। এটা হচ্ছে আপনি যদি ধরে একসাথে অনেকগুলো তার রেখে দেন,
ইন্টারট্যাঙ্গেল হয়ে যাবে। হ্যাঁ, পেঁচিয়ে তো যায় ওই হেডফোনের জিনিসটার তারের মতো। কারণেই হচ্ছে মানে এই হালকা ডিসকমফোর্ট, পেইন, স্পাজম এগুলো হয়। এগুলো সাধারণত আপনি যদি একটু আইস মাসাজ করেন, মানে জাস্ট বরফ নিয়ে মাসাজ করা অথবা এমনি বরফ চেপে ধরে রাখা, এগুলোতে ইনশাল্লাহ 2 থেকে 3 দিনের মধ্যে রিকভার করে ফেলবে। 7 দিন পর্যন্ত যদি আপনি দেখেন যে আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে না, ব্যথা কমছে না, সেম অথবা বাড়ছে ব্যথার ইন্টেন্সিটি, তাহলে আপনাকে ডেফিনেটলি কোনো ডক্টর, ফিজিশিয়ান, আপনার স্পেশালিস্টের কাছে আপনার শরণাপন্ন হতে হবে। তখন হয়তো অন্য কোনো আন্ডারলাইন ইস্যু হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমার ক্ষেত্রে ওই জিনিসটা হয়েছে, কিন্তু তখন অলরেডি অনেক দেরি হয়ে গেছিলো। তো যাতে আপনাদের দেরিটা না হয় সেই জন্য হচ্ছে আগে থেকে বলা, কোনো যদি পেইন হয় বুঝেন। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়, ব্যথা যদি আমি ডিসকমফোর্ট ফিল করি লোয়ার ব্যাকে পড়তে পড়তে, কন্টিনিউ কখনোই করা যাবে না, উঠে যান। ডিসকমফোর্ট ফিল করলেই উঠে যেতে হবে, মাস্ট। যে কোনো কাজ যদি আমি করি, করতে গিয়ে যদি আমি ডিসকমফোর্ট ফিল করি, বাদ দিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে একদম খুব বেসিক অ্যাডভাইস, সেটা হচ্ছে আমরা চেষ্টা করব ওভারহেড রিচ না করা, মানে এমন একটা পজিশন যেখানে হচ্ছে আমার হাত, কোনোই, শোল্ডার সব স্ট্রেট। এই পজিশনটা আমাদের জন্য একটু ট্যাক্সিং। তো যারা ট্রেন করে ওভারহেড পজিশনে যাওয়ার জন্য তাদের জন্য পারফেক্ট, ঠিক আছে, বাট রেগুলারই আমরা কিন্তু এইভাবে করে ক্রাউচড, এটা হচ্ছে দর্শকদের জন্য আমি একটা টেস্ট বলে দিচ্ছি, আপনারা এখনই করতে পারেন জিনিসটা। সোজা হয়ে দাঁড়াবেন একদম, আপনাদের জন্য অনলি কি হচ্ছে স্ট্যান্ড অ্যাজ স্ট্রেইট অ্যাজ পসিবল, যতটুকু সোজা হয়ে দাঁড়াতে পারেন, একদম সোজা, মেরুদণ্ড টান সোজা, এটা হচ্ছে কিউ। এবার কোনো মুভমেন্ট করবেন না, শুধু আপনার নিজের হাতের আঙুলগুলোর দিকে তাকান, বৃদ্ধাঙ্গুল। যদি বৃদ্ধাঙ্গুল ডান এবং বাম একটা আরেকটার দিকে এইভাবে করে থাকে আপনার হাত, মানে এরকম যদি থাকে আপনার হাত, এর মানে হচ্ছে হলো গিয়ে আপনার শোল্ডার অলরেডি কম্প্রোমাইজ পজিশনে চলে আসছে, তার মানে আপনার রাউন্ডেড শোল্ডার, ওকে, যেই কারণে আপনার হাতটা এইভাবে ভিতরের দিকে ঘুরে চলে আসছে। আর যদি কোনো প্রবলেম না থাকে, পশ্চার যদি এখন আল্লাহ সেফ রেখে থাকে, তাহলে হচ্ছে আপনাকে শুধু আমি প্রথম যেইটুক কিউ দিলাম যে স্ট্যান্ড অ্যাজ স্ট্রেইট অ্যাজ পসিবল, এইটুক কিউয়ে আপনার বৃদ্ধাঙ্গুল সামনের দিকে 2টা পয়েন্ট করবে, মানে আমার হাতটা আমার প্যান্টের সিম লাইন বরাবর থাকবে এবং আমার হাতের বৃদ্ধাঙ্গুল সামনের দিকে থাকবে। এটা হচ্ছে আপনি কোনো প্রবলেম হয় নাই। যদি এইভাবে হয়ে যায়, গোল হয়ে যায়, তার মানে হচ্ছে অলরেডি ইস্যু আছে। আমার মনে হয় এটা আমরা এখনই সবাই করে দেখতে পারি। আর স্টুডেন্টরা যারা এতক্ষণ ধরে শুনছিলে, তোমরা একটা কাজ করতে পারো, যে এই যে আজকের এপিসোডটা শুনলে, এখানে ভাইয়ের সাথে আমরা আলোচনা করলাম, এক আলোচনাতেই আমরা অনেক কিছু সম্পর্কে জানতে পেরেছি। সো এই রিলেটেড তোমাদের মাথায় যা যা আসে, তোমার নিজের জীবনের কোনো ঘটনা হতে পারে, তোমার নিজের এখন প্র্যাকটিক্যালি ফেস করা কোনো ইস্যু হতে পারে, কিংবা কোনো প্রশ্ন হতে পারে, যে কোনো কোয়ারি, সেগুলো হচ্ছে আমাদেরকে কমেন্টে জানাতে পারো। তাহলে এগুলো নিয়ে আমরা পরবর্তী এপিসোডগুলোতে ডিসকাস করতে পারবো। আর আজকে আমরা আলোচনাটা এখানেই থামাতে চাচ্ছি, কারণ এরপর আমাদের আরও অনেকগুলো আলোচনা হবে। আপাতত তোমরা এই জিনিসটা নিয়ে চিন্তা করো। আর গার্ডিয়ানরা কেউ যদি দেখে থাকেন, তাহলে গার্ডিয়ানদের জন্য ভাইয়া তো অলরেডি বেশ কিছু সাজেশন দিয়েছেন, এবং এই পুরো আলোচনা থেকে আপনাদের যদি নেওয়ার মতো কিছু থাকে, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করেন, তাহলে দেখা যাক কী হয়। আর ভাইয়াকেও অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে এই সময়টা দেওয়ার জন্য। আর যারা যারা এতক্ষণ ধরে স্টুডেন্টরা যারা দেখছিলে এবং গার্ডিয়ানরা যারা দেখছিলেন, আপনাদেরকেও অনেক ধন্যবাদ। এখন শুধু কথা আসলে শুনলেই হবে না, জিনিসটাকে হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে, কাজে লাগাতে হবে, তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য ভালো কিছু হবে। তো এরকম নতুন নতুন জিনিস নিয়ে এবং হচ্ছে দরকারি জিনিসগুলো নিয়ে উৎকর্ষ থেকে আমরা রেগুলার ইনশাল্লাহ আপনাদের সামনে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাইয়াকেও অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।